তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল শনিবার পর্যন্ত। রবিবার থেকে খুলছে স্কুল, কলেজ, মাউসির প্রজ্ঞাপন। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের তাগিদ প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার সংকট অবসানের আহ্বান আসিয়ান দেশগুলোকে। ব্যাংককে এসকাপ সম্মেলন শুরু। ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, বিবৃতিতে ওবায়দুল কাদের। প্রতিটি সংসদীয় এলাকায় তৈরি করা হয়েছে এমপি রাজ, অভিযোগ বিএনপি নেতাদের। উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে সংসদ নির্বাচনে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হবার শঙ্কা সিএসির। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা বেঁধে দেওয়ার প্রথম দিনেই বড় পতন শেয়ার বাজারে। নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহ এখনো চলছে, বাতাসে যেন আগুনের হলকা। বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কিছুতেই স্বস্তি ফিরছে না মানুষের। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভাড়া হতে মারতে পারছি না, রাত গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না, অসুখ বালা হচ্ছে আমরা ঠিক মতন কাজ কাম করতে পারছি না। তীব্র গরমে সাতক্ষীরায়ও হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তারাও আগেই ঘরে ফিরছেন। দুপুরের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন বরিশালের মুসল্লিরা। নগরীর একে স্কুল মাঠে এ নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ এইচ.এম. কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল 8:30টায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুরের বিভিন্ন উপজেলায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি চাওয়া হয়। গোপালগঞ্জে পৌর ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। গুনাহের কারণে এমন বিপর্যয় মনে করেন ইমাম। সকল গুনাহ মাফ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আকুতি জানান তিনি। জগৎ সমূহের পালন কর্তা ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে আপনার রহমতের নজর দান করেন, রহমতের পরিবর্ষণ করেন। বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে আল ইসলাহ একাডেমি মাঠে ইস্তিসকার নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে মুক্তি চান তারা। ফরিদপুর শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানেও বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লি নামাজে শরীক হন। আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি চান সবাই। এছাড়া পটুয়াখালী, গাইবান্ধা, মাদারীপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, পঞ্চগড় ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে দেশের 16টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল শনিবার পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরু থেকেই দেশে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে যেতে হচ্ছে অনেককেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষেরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা ছিল সেটা আজকে সকাল 9:30 আবার 3 দিনের জন্য আমরা এক্সটেন্ড করেছি বা বর্ধিত করেছি।
তবে এপ্রিল মাসের শেষ অবধি সেটা অব্যাহত থাকতে পারে, যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য বৃষ্টি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে, যা তাপমাত্রা তেমন একটা প্রভাব ফেলছে না। কিছুক্ষণ পরে সেটা আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা বড় কারণ, বাংলাদেশের পশ্চিমাংশে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানেও তেমন একটা বৃষ্টি নেই। এই দুয়ে আমাদের আসলে যে তাপমাত্রাটা কমার একটা তেমন সম্ভাবনা নেই। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি। এই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। এর আগে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে 21 এপ্রিল ছুটি বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। তাপদাহের প্রভাব পড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানাতেও। তীব্র গরমে ভীষণ কষ্টে আছে খাঁচায় বন্দী প্রাণীগুলো। প্রচণ্ড গরমে দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন গ্যালমান শফি। তীব্র খরতাপের প্রভাব মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়ও। মানুষের মতোই অস্বস্তি খাঁচাবন্দি প্রাণীগুলোর। গরমের জ্বালায় হাঁসফাঁস করছে প্রাণীগুলো। রৌদ্রের উত্তাপে জলাধারের গরম পানিতে না থেকে নির্ধারিত ছাউনিতে আশ্রয় খুঁজছে অবলা এই প্রাণীগুলো। শক্তিশালী বাঘও কাতর হয়ে পড়েছে ক্লান্তিতে। মানুষের বিনোদনের এই স্থানটি এখন বলতে গেলে জনশূন্য। এর মধ্যে যারা এসেছে তারা ঘুরে ঘুরে দেখছে ক্লান্ত ও অবসন্ন পশুগুলো। গরমের জন্য ওরা পশু পাখিরা এই খাঁচা থেকে বের হতে পারছে না, ছায়াতে রয়েছে। আমরাও গরমের জন্য গরমে হাঁপাই গেছি। আমি অনেক পশু পাখি দেখেছি, আমার খুব ভালো লাগছে। তীব্র এই গরমে দর্শনার্থীর সংখ্যা অনেক কমে গেছে, ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গেট ইজারা নেওয়া প্রতিষ্ঠানটি। গত ঈদ উল ফিতরের সময় কিছু দর্শনার্থী ছিল, এর পরপরই তো তাপপ্রবাহ একটা বিভৎস অবস্থা সৃষ্টি করলো। এরপরে তো এখন দর্শক সংখ্যা একবারই নেহায়তি কম, মানুষের আনাগোনা কমে গেছে, মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছে না। তার জন্য আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। প্রাণীদের সুস্থ রাখতে নানান উদ্যোগের কথা জানান চিড়িয়াখানার পরিচালক। প্রতিটি প্রাণীর যে শেড রয়েছে, সেই শেডগুলোকে পানির আধারগুলোতে আমরা বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই প্রাণীগুলোকে কোনোটাকে আমরা স্প্রে করছি ঠান্ডা পানি, আবার কোনোটাতে আমরা বারবার গোসল করাচ্ছি, দিনে 3-4 বার করে গোসল করাচ্ছি। এই কাজগুলো আমরা করছি। সেই সাথে সবসময়ে আমরা স্যালাইন পানি, সাথে হলো আপনার ভিটামিন সি, ভিটামিন ই, এই জাতীয় আপনার ঔষধগুলোকে আমরা অ্যাড করছি তাদেরকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়ানোর জন্য। তাপদাহে চিড়িয়াখানার প্রাণীগুলো এখনও সুস্থ রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত আমাদের প্রাণীগুলো আল্লাহর রহমতে ভালো আছে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোকে জোরালো আহ্বানও জানান প্রধানমন্ত্রী। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ অধিবেশনে প্রায় অর্ধশত দেশের রাষ্ট্র সরকার প্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো যোগ দেয়। ব্যাংককে জাতিসংঘ কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির পাশাপাশি তার ভাষণে কি থাকছে সেদিকে নজর ছিল বিশ্ব নেতাদের। এ সময় যুদ্ধের ভয়াবহতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল, রুশ, ইউক্রেন আর মিয়ানমারের যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান জানান। Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Please raise your voice against any war. We don't want any war.
তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যা সমাধানে আসিয়ানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. The Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. প্রায় 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, আসিয়ানের দেশগুলো এর সুযোগ নিতে পারে। Bangladesh stands ready to contribute by positioning itself as a preferred investment destination for the region. I invite Asia-Pacific countries to take advantage of the 100 special economic zones we are setting up. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। এছাড়াও ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর গেম চেঞ্জার। প্রধানমন্ত্রী আশা করছেন, বৈশ্বিক বৈরী পরিবেশ সত্ত্বেও 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হবে বাংলাদেশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ব্যাংকক, থাইল্যান্ড। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। তাদের বোধগম্য হয় না যে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেওয়ার চেষ্টা করছে। তীব্র গরমের জন্য সরকারই দায়ী বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, জলাশয় ভরাট, বৃক্ষ নিধন আর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যর্থতার জন্যই সরকারকে এই দায় নিতে হবে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্থাহারে কাটছে সাধারণ মানুষের জীবন। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। তীব্র গরমের মাঝে বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। আজকে বলতে পারেন যে গরম লাগলো সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মরুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, অবৈধ সরকার, নতজানু সরকার, নতজানু পররাষ্ট্রনীতি। আজকে দেখেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি নাই, তিস্তার কারণে, তিস্তা ব্যারেজের কারণে তিস্তায় পানি নাই। এর আগে সকালে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতারা অভিযোগ করেন, মেগা উন্নয়নের নামে মেগা চুরি চলছে। উন্নয়নের ফানুস উড়িয়ে টাকা লুটপাট করতে পরিবেশ ধ্বংস করছে ক্ষমতাসীনরা। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে। এক বেলা খায়, আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে গ্রামাঞ্চল ধ্বংস করা হচ্ছে। আসলে এই সংকট
খাদ্য নেই, সবজি নেই, মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহা আকাশের দিকে ছড়িয়ে গেছে, মানুষ খেতে পারছে না। তাই এখন রেশনের দোকান খোলা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। তার শঙ্কা, এই নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হবে। বিস্তারিত সৈয়দ সাদিকের প্রতিবেদনে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুলিশ প্রধান, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি। সভার শুরুতে উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেদিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু রাখার কথাও বলেন কাজী হাবিবুল আওয়াল। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে, দ্বিতীয় ধাপে 21 মে, তৃতীয় ধাপে 29 মে এবং চতুর্থ ধাপে 5 জন ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে অন্তত 485 উপজেলার ভোট হবে 4 ধাপে। উপজেলা পরিষদের নির্বাচনগুলো আরো যদি কোনো নির্বাচন। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। কিছুতেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা 3% বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও মনে করেন এখন স্বাভাবিক আচরণ করছে না পুঁজিবাজার। ভালো সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া দেখিয়ে পুঁজিবাজারের পতন ঘটানো হচ্ছে, এমন অভিযোগ বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলামের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পতনের বৃত্তে আটকে গেছে শেয়ার বাজার। টানা পতন ঠেকাতে 3% দাম কমার সার্কিট ব্রেকার বেঁধে দিয়েও থামানো যায়নি দরপতন। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের প্রথম ঘণ্টাতেই সূচক পড়ে যায় প্রায় 100 পয়েন্ট। দিন শেষে সূচক 60 পয়েন্ট হারালেও দর হারিয়েছে 300টি কোম্পানির শেয়ার। কালকে যে নিউজটা দিল এটা ঠিক করেনি, এটা দেওয়া উচিত না। বাজারকে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত না, বাজারকে ছেড়ে দেওয়া উচিত। বাজার বাজারের মতো চলবে, 3000 আসার হইলে 3000 আসবে। সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করে, এখন সুবিধাদের যারা নেওয়ার চেষ্টা করে তাদের পক্ষে সবচেয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীর বিপক্ষে চলে যায় এই সমস্ত সিদ্ধান্তগুলো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বলছেন 3% সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্তে বাজারে বেড়েছে বিক্রির চাপ। বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এটা যে কেউ কারোর পরস্পর বিরোধী, এই বিষয়টা এরকম নয়। ভুল সিদ্ধান্ত বা টুকরা চিকিৎসা বলবো না, এটা তো বিনিয়োগকারীদের স্বার্থেই করা হয়েছে। এখন বিনিয়োগকারীরা জিনিসটাকে আসলে রেগুলেটর যেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন, বিনিয়োগকারীরা হয়তো ওই পার্সপেক্টিভ থেকে যে বিষয়টাকে নেয়নি। যদিও লেনদেনের পরিমাণটা খুব কম হয়েছে এবং পরবর্তীতে কিছুটা রিকভারও হয়েছে, তো এইটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও জানিয়েছেন টানা পতন ঠেকাতে অস্থায়ী সিদ্ধান্তেই আরোপ করা হয়েছে দরপতনের সীমা, কিন্তু বাজার যে আচরণ করছে সেটাকে স্বাভাবিক মনে করছেন না তিনি। ইন্ডেক্সের ইম্প্যাক্টটাই আমাদের মানুষের মধ্যে ভয়ের কারণ হয়, ফোর্স সেল হয়, মার্জিন কল হয়,
তো এইটাই আমাদের একটা ম্যানেজমেন্ট এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা কিছুদিন যাবৎ খেয়াল করছিলাম যে 10-15 দিন বা 1 মাসের মতো যে মার্কেটটাকে প্রায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সেটা থামানোর জন্য আমাকে তো একটা ওষুধ দিতে হয়। তবে এখানে আমরা এটা বলে দিয়েছি ইটস এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট জাস্ট টু স্টপ। কিন্তু দেখেন যারা রিয়্যাক্ট করেছে তাদের রিয়াকশনের কারণ কি? কারণ এখানে তো মার্কেট পড়ে যাচ্ছিল, তো আমরা সেটা থামানোর জন্য কাজ করছি, তো সেটাতে রিয়াকশন হবে কেন? রিয়াকশন হয়েছে নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়ে গেছে। কারো কান কথা বা গুজবে আতঙ্কিত না হয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে সরকার। বিকেলে সংবাদ সম্মেলনে এই দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিন। লিখিত বক্তব্যে তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে দেশের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে বাংলাদেশ সরকার। বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও বিদ্যমান আইনের আলোকেই মানবাধিকার রক্ষায় কাজ করছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তা বন্ধে যুক্তরাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সেহলি সাবরিন। The government of Bangladesh takes note of the overall report and looks forward to remaining engaged with the UN human rights mechanism. বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। জাতিসংঘের নীতি অনুসারে বাংলাদেশ সব নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ সরকার ফিলিস্তিনের গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন। আমাদের আশা, ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বন্ধে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। That the US will play a leadership role in the ongoing efforts of the international community to stop serious human rights violations. আগামী জুলাই G20 সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলাধুলা, নিরাপত্তা ও কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দেজ। জানান, এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে ব্রাজিলের। অনুমতি মিললে ঈদের আগেই তার দেশ থেকে গরু আমদানি সম্ভব। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে এখনও কোনো বিনিয়োগ না থাকলেও শিগগিরই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাত। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। বিশ্বের অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনেই ব্রাজিল চলবে, ফলে IPS কিংবা BRI নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। Gave the Prime Minister Hasina a letter from the President inviting her to go to Brazil in July, forwarding to us a proposal of an agreement to avoid double taxation concerning the framework agreement on technical cooperation. So there is an article of the treaty where they say that any doubts will be solved by between the parts with the international instruments that both parts are agreed upon, etc., 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 etc. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। পাশাপাশি FDR ও সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। এর আগে গত 22 এপ্রিল বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। পরদিন 23 এপ্রিল এই সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল শনিবার পর্যন্ত। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ, মাউসির প্রজ্ঞাপন।
বিশ্বব্যাপী যুদ্ধবন্ধের তাগিদ প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার সংকট অবসানের আহ্বান আসিয়ান দেশগুলোকে। ব্যাংককে এসকাপ সম্মেলন শুরু। ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি। বিবৃতিতে ওবায়দুল কাদের। প্রতিটি সংসদীয় এলাকায় তৈরি করা হয়েছে এমপি রাজ, অভিযোগ বিএনপি নেতাদের। উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে সংসদ নির্বাচনে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হবার শঙ্কা। সিইসির নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা বেঁধে দেওয়ার প্রথম দিনেই বড় পতন শেয়ার বাজারে। নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।